প্রথমত রাহুল গান্ধীকে বলা হলো তিনি একজন টেররিস্ট, উগ্রপন্থী। একজন মনে ভয়ঙ্কর করালো অভিযোগ, এরকম ভারতে এক বোধহয় প্রথম হয়েছে, আমরা কোনো শুনিনি। হ্যাঁ, খুন করা দাদিকে হবে, যেভাবে মেরে মারা ফেলা হবে। হয়েছিল, দাদির অবস্থা করে দেবো। সেই দাদির অবস্থা হবে, এইটা বলা হলো। হরিয়ানা নির্বাচনটা গোবলয়ের একটা রাজ্যে নির্বাচন হতে চাচ্ছে এবং সেখানে বিজেপি সাংঘাতিক বিপদে পড়ে আছে। এরকম কি করা যায়? একজন বিরোধী দলনেতাকে টেররিস্ট বলা কি যায়? আমেরিকা তার ভিসা আটকে দিয়েছিল কেন? মোদিকে যেতে দেয়নি কেন দিনের পর দিন? কেন? নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। রাহুল গান্ধীকে পাপ্পু ইমেজে এই ফাঁদে বাঁধার জন্যে কোটি কোটি টাকা খরচা করে বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করেছিল। কিন্তু ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার পরে রাহুল গান্ধী ক্রমশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করল। লোকসভা ভোটের ফলাফলেও সেটা কিন্তু প্রকাশ পেল। ভারতবর্ষের বিরোধী দলনেতার পদে বসার পর থেকে রাহুল গান্ধী যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করলেন এবং মণিপুরে চলে গেলেন, তাতে তার জনপ্রিয়তার যে গ্রাফ সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেল এবং সেটা বিভিন্ন সমীক্ষায় কিন্তু ক্রমশ ধরা পড়তে থাকলো। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীক্ষায়, সিএসডিএস লোকনীতির সমীক্ষায় সেটা একদম পরিষ্কার প্রকাশিত হলো। এছাড়া সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম যেগুলো আমরা দেখতেই পাই চোখের সামনে সোশ্যাল মিডিয়াতে, তাতে দেখা গেল রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর চেয়েও অনেক এগিয়ে গেছেন। এই অবস্থায় বিজেপি তার তুনির থেকে কিন্তু একটি নতুন অস্ত্র বের করেছে। সে অস্ত্রটি অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত ঘৃণ্য। রাহুল গান্ধীকে কিভাবে এই অস্ত্র দিয়ে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে সে বিষয়ে আমরা সবিশেষ জানবো এই অনুষ্ঠানে, এবং সেই জন্য আমাদের সঙ্গে আজকে আছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আপনাকে দর্শকদের পক্ষ থেকে স্বাগত। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে রাহুল গান্ধীকে কিভাবে আক্রমণ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, এবং তারপরে আপনি এটাকে রাজনৈতিক বিশ্লেষণ যদি পরের ধাপে করেন, কেন এটা করা হচ্ছে? দেখো, রাহুল গান্ধী যবে থেকে এই লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন, মনোনীত তো বটেই, এবং যবে থেকে তিনি অধিষ্ঠিত হয়েছেন সেখানে, তখন থেকেই এই ভারতীয় জনতা পার্টির, বিশেষ করে প্রধানমন্ত্রীর মনে একটা শঙ্কা জেগেছে। শঙ্কাটা এইটাই জেগেছে যে এতদিন তুমি যেটা বলছিলে যে যাকে পাপ্পু বলে একেবারে হ্যাটা করা হয়েছে, যাকে মনে হয়েছে কোনো এর দ্বারা কিছু হবে না, সেই লোকটা কি করে বিরোধী দলনেতা হয়ে গেল, এবং বিরোধী দলনেতা কি করে হয়ে গেল এমনকি তার দলের প্রচুর লোকও বুঝতে পারেন না। এই যেমন আমি কি দেখেছি কিছুদিন আগে, কঙ্গনা রানাউত হঠাৎ একটি আহ, ও সাক্ষাৎকারে বলছেন যে তাকে যে কেন করা হলো, মানে তিনি এটাও জানেন না যে তিনি কিভাবে হয়েছেন। তার ধারণা বোধহয় সম্ভবত বিজেপি তাকে দাক্ষিণ্য দেখিয়ে করিয়েছে। আসলে তো তা নয়। আসলে তো সংসদীয় রাজনীতির ব্যাপার স্যাপারগুলোর খুব একটা জানেন না এরা, যারা নতুন গিয়েছেন। তাদের মনে হচ্ছে যে রাহুল গান্ধীর আবার কি এমন বিরাট কিছু ব্যাপার। কিন্তু রাহুল গান্ধী যে কতখানি ব্যাপার সেটা সত্যি কথা বলতে প্রমাণ করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। কেন ভারতীয় জনতা পার্টি প্রমাণ করছে? কারণ যেভাবে রাহুল গান্ধীকে আবার ওরা একভাবে, একনিষ্ঠভাবে টার্গেট করেছে, তাতে ওরা ধরে নিচ্ছে এবং লোককে বুঝিয়ে দিচ্ছে যে রাহুল গান্ধী কিন্তু এক নম্বরের শত্রু ভারতীয় জনতা পার্টির। ভারতীয় জনতা পার্টির যে এক নম্বর প্রতিপক্ষ হচ্ছে রাহুল গান্ধী, সেটা প্রমাণ করে দিচ্ছে এই বিজেপি, বিশেষ করে লেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, যে বিজেপি এখন মনমোহন সিংহ নির্দেশিত পথে চলছে। এইটা একটা রাহুল গান্ধীর পক্ষে যথেষ্ট লাভের ব্যাপার আমি মনে করি, আমি খুব লোকসানের ব্যাপার মনে করি না। কারণ যদি অপোজিশন লিডারকে, যদি যে শাসক দল সে যদি ক্রমাগত তার বিরুদ্ধে অভিযোগ আনতে চায়, তাহলে বুঝতে হবে সে কিছুতেই আর উপেক্ষা করতে পারছে না, অনেক চেষ্টা করেও। খুব ইন্টারেস্টিংলি জেপি নাড্ডা যে চিঠিটা দিয়েছেন, এর আগে মল্লিকার্জুন খড়গে দিয়েছেন, এবং কেন দিয়েছেন, খড়গে কি কি বলেছেন সেগুলো আমি পরপর বলি। প্রথমত রাহুল গান্ধীকে বলা হলো তিনি একজন টেররিস্ট, উগ্রপন্থী।
একজন মনে ভয়ঙ্কর করালো অভিযোগ, এরকম ভারতে এক বোধহয় প্রথম হয়েছে, আমরা কোনো শুনিনি। প্রথম হয়েছে একজন বিরোধী দলনেতাকে, কেন্দ্রীয় হ্যাঁ। ঠাকুমার যা অবস্থা হয়েছিল তাই রাহুল গান্ধীর হবে। হুম মানে তো হ্যাঁ, খুন করা দাদিকে হবে, যেভাবে মেরে মারা ফেলা হবে। হয়েছিল, দাদির অবস্থা করে দেবো। সে- সেই দাদির অবস্থা হবে, এইটা বলা হলো। 3 নম্বর বলা হলো যেটা জেপি নাড্ডা বললেন আজকে, এই পরপর জিনিসগুলো আমি বলে যাচ্ছি। যেটা চিঠিটা দিয়েছেন মল্লিকার্জুন খড়গে এগুলো সব বলেছেন, কেউ বলেছে জিভ টেনে ছিঁড়ে নেবো, এ সমস্ত বলেছে। আমি জিভ টেনে ছিঁড়ে নেবোটা আমি রাগ করি না। এ, তারা যেটা বলছে যে, বা যারা সেটা বলেছে সেই কথাটার মধ্যে শুধুই মাত্র ক্রোধের বহিঃপ্রকাশ আছে। মনে হচ্ছে প্রধানমন্ত্রী মোদীকে তিনি কেন বাজে কথা বলবেন, অতএব তাঁর জিভ টেনে ছেড়ে দেবো। আমি সবচেয়ে মারাত্মক লেগেছে এই দুটি কথা, বিশেষ করে তুমি যে সরাসরি ঠাকুমার উদাহরণ দিয়ে খুনের তাকেও হুমকি দেওয়া। একইভাবে খুনের হুমকি দেওয়া, এবং জেপি একই সঙ্গে আবার জেপি নাড্ডার এই যে চিঠিটা তাতে লিখছেন যে কংগ্রেস একটা ফেইল্ড প্রোডাক্টকে মার্কেট করছে। ফেইল্ড প্রোডাক্ট মানে যে মার্কেটে যেটা বিক্রি হবে না, সেইটাকে নাকি কংগ্রেস প্রচার করছে। এটা যে কতখানি অসত্য তিনি জানেন, খুব ভালো করে জানেন। তাই জন্য কতখানি বললে তার মনের রাগটা মিটবে বা বিজেপির ভেতরের যে ক্ষোভটা বেরিয়ে আসবে তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি যদি এই কথাটা না বলতেন তাহলে বেটার হতো, তাহলে রাহুল গান্ধীর পক্ষে অনেক সুবিধাজনক জায়গা থাকতো। মানে বিজেপির প্রেক্ষিতে কেন রাহুল গান্ধীকে একটা কিছু উত্তর দিতে হতো। আর এখানে রাহুল গান্ধী কি উত্তর দেবেন, কিছু উত্তর দেওয়ার তো রাহুল গান্ধী নেই। একটাও উত্তর দেননি, একদম চুপ করে গেছেন। কারণ দেওয়ার দরকারই নেই। রাহুল গান্ধী এর আগে একটা জিনিস করেছিলেন, যে তিনি স্মৃতি ইরানির বিরুদ্ধে হ্যাঁ, যাতে কেউ কোনো ধরনের হেট স্পিচ না দেয় সে ব্যাপারে তিনি টুইট করেছিলেন। তার নিজের সে দলের ব্যাপারে লোকদের, একবার নিজের দলের লোকদের নিজের বলেছিলেন। দলের লোককে বলেছিলেন, বলেছিলেন, এবং হ্যাঁ। সেইটা করে কার্যত তিনি কিন্তু বিজেপির মুখ পুড়িয়েছিলেন, এবং নিজের স্মৃতি দলের ইরানি নয়। পরে চুপ করে গেছিলেন, তো পরে এটা করে চুপ চুপ করে চুপ গিয়েছিলেন। করে গেছিলেন, প্রশংসা এখন করে ফেলেছিলেন রাহুলের একবার। হ্যাঁ, বলে ফেলেছিলেন যে ঠিক পথে হয়তো হয়তো চলছেন, অন্য পথে ভেবেছেন, যে পথটা হ্যাঁ, ভেবেছেন এটা হয়তো একটা সেটা ঠিক মাস্টার মনে স্ট্রোক হয়েছে। ছিল একদম রাহুলের। তো এখানে প্রধানমন্ত্রী চুপ করে আছেন। কারণ হ্যাঁ, প্রধানমন্ত্রী চুপ করে আছেন কেন? প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কোনো দিন কোনো ধরনের প্রতিপক্ষ, কোনো ধরনের সাংবাদিককে যে প্রশ্ন করতে পারে এমন সাংবাদিককেও তিনি সামনে বসতে দেন না। তিনি বলে দেন, করণ থাপারকে বলে দেন দোস্তি বরকরার রহে, পরে দেখা হবে, আর পরে আর দেখা হয় না, এই হচ্ছে তার অবস্থা। তিনি কিছুতেই কোনো প্রতিপক্ষ সামনে যেতে চান না। কোনো এতে কি সাংবাদিক প্রমাণ সম্মেলনও হয়? করেননি আজ পর্যন্ত। কোনোদিন আজ পর্যন্ত সাংবাদিক সম্মেলন করেননি তিনি। কিছু পেটুয়া সাংবাদিককে নিয়ে গিয়ে কখনো কি করে আম খেতে হয় অক্ষয় কুমারকে বলছেন, কখনো তিনি কিভাবে কুমির ধরেছিলেন, এই সমস্ত সমস্ত কিভাবে তিনি ইজ এ নন বায়োলজিক্যাল পার্সন, হ্যাঁ, হ্যাঁ। তিনি কোথা আকাশ থেকে উদ্ভূত হয়েছেন, এই সমস্ত কথাটা তো বলে তিনি খুব যা হয়। মূলত এরা ধরে নেন যে ভারতীয় যারা বাসিন্দা, ভারতীয় যে অধিবাসী, তারা মূলত মূর্খ, তাদের পেটে জ্ঞানগম্যি নেই, মাথাতে কিছুই নেই, যা বোঝাবো তাই বুঝবে। এবং এই যে সবচেয়ে বেশি এই যে গোমূত্র, গোবর, এই সমস্ত জিনিস এটা পছন্দ করে, মনে করে সবারই মাথায় বোধহয় ওইটাই আছে। আদতে তার নয়। আদতে তো মানুষের বোধবুদ্ধি কিছু আছে বলেই তো 400 পারের স্লোগান দেওয়ার পরেও তাদের 240-এ থামতে হয়। এটা তো একটাই কারণ, যে মানুষ এটুকু দেখাতে পারেন অন্তত, যে উত্তরপ্রদেশকে ওনারা সবচেয়ে মাথায় তোলেন, সেই উত্তরপ্রদেশ মধ্যে দেখিয়ে দেয় চোখে আঙুল দিয়ে তোমাদের কথাগুলো ঠিক নয়। এই যে পর পর বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি, আজকে বুলডোজার নিয়ে করেছেন, সুপ্রিম কোর্ট কালকে বলে দিয়েছে এটা চলবে না তোমার। এরপরে তারা কি করবেন? তাদের তো কিছু পথ নেই, এজেন্ডা নেই, এজেন্ডা এখন একটাই। মানে কেন? দিশেহারা অবস্থা, আপনি বলছেন হ্যাঁ, বিজেপির এখন দিশেহারা একেবারে অবস্থা। কোনো দিশেহারা অবস্থা, মানে হচ্ছে সরকার চালানোর প্রশাসনিক দক্ষতা একেবারে নেই। প্রশাসনিক দক্ষতা বলতে যাকে বোঝায়, ভিশন, কল্পনা, অনেক কিছু বলতে পারি, কল্পনায় দর্শনে অনেক কিছু বলা যায়, কার্যত বাস্তবে সেটা করাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। তো সেইটা প্রধানমন্ত্রী মোদী খুব একটা পারেন না। তারা সার্টোরিয়াল, মানে কি পোশাক আশাক পরে কিভাবে ক্যামেরার সামনে যাবেন, কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, কিভাবে নায়কোচিত হয়ে দার্শনিক কথাবার্তা বলবেন, সে সমস্ত ব্যাপারে তার খুব ঠিকঠাক। আদত কাজটা কি করে হবে তিনি খুব একটা ভাবেন বলে আমার মনে হয় না।
অনেকে বলে খুব কাজ করেন তিনি 24 ঘন্টা, হতে পারে কোনো কাজ করেন, কি কাজ করেন উই ডু নট নো। আচ্ছা, এটা তো পরের কথা, আমি রাহুল গান্ধীর প্রসঙ্গে আসছি। রাহুল গান্ধীকে একটাই কারণে এখন বেশি মাত্রায় চেপে ধরা হচ্ছে। তার কারণ হচ্ছে, আমি জম্মু কাশ্মীরের নির্বাচনও বলছি না, হরিয়ানা নির্বাচন। এই যে হরিয়ানা নির্বাচনটা গোবলয়ের একটা রাজ্যে নির্বাচন হতে চাচ্ছে, এবং সেখানে বিজেপি সাংঘাতিক বিপদে পড়ে আছে, বিপাকে এমনই পড়ে আছে, তারা কটা আসন পাবে বুঝেই উঠতে পারছে না। তার কারণ এই যে কৃষকদের আন্দোলনটা ছিল, এবং একই সঙ্গে এই যে রেসলার্স ফেডারেশন, কুস্তিগীরদের, যে কুস্তি ইনফ্যাক্ট হরিয়ানা রেপ্রেজেন্ট করে সারা পৃথিবীতে, ভারতবর্ষকে রেপ্রেজেন্ট করে হরিয়ানা। এই দুটো জায়গাতেই যাকে বলা হয় স্বাভিমান, একটা হচ্ছে স্বাভিমানের প্রশ্ন এই কুস্তির প্রশ্নে, আরেকটা হচ্ছে কৃষক আন্দোলন, দুটো ক্ষেত্রেই বিজেপি মারাত্মকভাবে ফেইল করেছে। ফেইল্ড প্রোডাক্ট যদি হয়, এইটা একে বলা হচ্ছে কি ফেইল্ড প্রোডাক্ট, কিন্তু তবুও মানতে চায়নি ওরা। এই যে মানতে চায়নি, এখন তো তাদের কাউকে একটা খাড়া করতে হবে। একটাই প্রশ্ন, রাহুল গান্ধী। রাহুল গান্ধী হলে কি হয়, কারণ এখন ওদের সামনে অরবিন্দ কেজরিওয়াল খুব একটা নেই। অরবিন্দ কেজরিওয়াল নিজেই এখন নিজস্ব প্রতিপক্ষ হিসেবে অরবিন্দ কেজরিওয়াল ছিলেন, নিশ্চয় ছিলেন, প্রধানমন্ত্রীর সবচেয়ে মানে 1 নম্বর প্রতিপক্ষ হবার চেষ্টা করেছিলেন, এবং মোদিও পছন্দ করতেন না একবার। কিন্তু তিনি সবে বেরিয়েছেন, জেল থেকে বেরোচ্ছেন তিনি, মমতাও সরে গেছেন রেস থেকে অনেকটা। মমতাও সরে গিয়েছেন, এবং অন্যরা রাহুলকে মেনে নিয়েছেন। এই যে অবস্থাটা হয়েছে, এই অবস্থায় এখন মোদি একটাই চেষ্টা করবেন, যাতে সর্বভারতীয় ক্ষেত্রে, আমি কিন্তু এই রাজ্যের বিভিন্ন রাজ্যের যে রাজনৈতিক সমীকরণগুলো, সেটা আমি ধরছি না, কেননা এই জন্য ধরছি না, সেখানে বিভিন্ন দল আছে, বিভিন্ন ভাবে তারা এগোচ্ছে। তারা একটা অপোজিশনের ফ্রন্ট তৈরি করবে, সেই বিরোধী ফ্রন্টে রাহুল গান্ধী নিশ্চয় থাকবেন। কিন্তু সর্বভারতীয় স্তরে মোদি চাইছেন তিনি অন্তত যে একমাত্র, তিনি একমাত্র নেতা, সেটা প্রাণপণে প্রমাণ করবার জন্য তিনি এক দেশ এক নির্বাচনের কথা নিয়ে আসছেন। এই জন্যই নিয়ে আসছেন, প্রাণপণে উনি চেষ্টা করবেন দেখাতে যে আমি অন্তত নিজের জায়গায় থাকি, আমাকে লোকে স্বীকার করে নিক। যা এখানে সেখানে বিভিন্ন রকম খেলা খেলে যেতে পারে। কিরকম খেলা হতে পারে, সমস্ত রাজ্যে যদি ওই নির্বাচন হয়, এবং সমস্ত রাজ্যে যদি আমি মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং করি, হ্যাঁ রে ভাই, আমি তোমাকে এত টাকা দেবো, তোমাকে এত টাকা দেবো, যেমন হয়েছে বিহারে, হয়েছে যেমন হয়েছে আমাদের মধ্যপ্রদেশে আহ, হয়েছে। হ্যাঁ, বিভিন্ন হয়েছে, অন্ধ্রপ্রদেশে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। আর আমি যদি আরো কয়েকটা রাজ্যকে ধরে নিতে পারি, তাহলে মোদির নিজের আসনটা পাকা হয়। এইটা উনি চেষ্টা করছেন, প্রাণপণে চেষ্টা করছেন ওটা। কিন্তু সেটা কতটা পারবেন বলা খুব মুশকিল। কিন্তু এই এই যে রাহুলকে প্রতিপক্ষ হিসেবে 1 নম্বর ধরে নেওয়া, এটা আমি মনে করি এটা রাহুলের লাভ হয়েছে এবং কংগ্রেসেরও লাভ এটা হয়েছে। আপনি যেটা বলছেন সেটা একদমই ঠিক, এবং সেখানে একটা জিনিস কি এটা আসে যে এখানে বিজেপিকে যত অসহায় বিজেপি হয়ে পড়ছে, মানে বিজেপির অসহায়তা প্রকাশ পাচ্ছে। হুম, বিজেপি আর কিছু হুম, কোনো ইস্যু নেই, যেটা কোনো কিছু নেই। এবং তার ফলে মোদি বারবার নিজেকে ভিকটিম কার্ডের, যেটা প্রথম হুম, কিছুদিন আগেও বলেছিলেন, এবং এই 100 দিন হুম, হওয়ার পরে তিনি আবারও হুম, বললেন একটি হুম, একটি জায়গায় যে হুম, তাকে নানা রকম ভাবে অপমান হেনস্থা করা হচ্ছে, মানে তার দলের লোক হুম, যেটা রাহুলকে করছেন হুম, সেটা তিনি কার্যত নিজের নিজেকে, জানি না কে অন্য কেউ হ্যাঁ, করেছেন কিনা, কিন্তু উনি হ্যাঁ, বারবার বলছেন এটা। और आपने देखा होगा पिछले 100 दिन में न जाने कैसी कैसी बातें होने लगी। इस दौरान मेरा मजाक उड़ाने लगे। मोदी का मखौल उड़ाने लगे। भांति भांति के तर्क वितर्क बताते रहे, मजा लेते थे। और लोग भी हैरान थे कि मोदी क्या कर रहा है, क्यों चुप है, इतनी मजाक हो रही है, इतना अपमान हो रहा है। लेकिन मेरे गुजरात के भाइयों बहनों,
ये सरदार पटेल की भूमि से पैदा हुआ बेटा है। উনি নিজেকে হ্যাঁ, ভিকটিম হ্যাঁ। কার্ড খেলছেন, এটা কেন উনি করছেন? উনি ওইটা বারবার বলেন যে উনি এইটা হচ্ছে এই ভিকটিম কার্ডটা খেলা কিন্তু যে কোনো একটা, যারা ওই আমি আগেও বলেছি অটোক্র্যাটিক রুলিং এ ডেসপট যারা হন মূলত তারা কিন্তু ভীষণ ভিকটিম কার্ড খেলতে চায়, যে আমি কত অসহায়, দেখো আমি কত ভালো চাইছি তোমাদের, কিন্তু আমাকে করতে দিচ্ছে না, এরা এত বদমাইশ। এই যে বারবার করাটা, এটা একটা সিম্পেথি আমি লোকের মধ্যে আদায় করতে চেষ্টা করি, বা চেষ্টা করি শুধু না, জেনারেট করার চেষ্টা করে থাকি। সেটা মোদী প্রথম দিন থেকে করেন। বলেন, উনি বলেছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত এরা গালিগালাজ করে। এবার আমি একটা জিনিস শুধু স্মরণ করিয়ে দিই, এইটা ঘটনাটা কেন ঘটলো। ঘটলো এই আমেরিকা যাওয়ার পর থেকে। রাহুল গান্ধী আমেরিকা গিয়ে সরকারের নিন্দা করলেন, সমালোচনা করলেন। এইটাকে ধরে ফেললো বিজেপি যে এইটা হচ্ছে দেশের পক্ষে অত্যন্ত একটা আহ, অশুভ ব্যাপার। কেননা সেখানে যদি বিরোধী দলনেতা গিয়ে দেশের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন, তাহলে এটা কার্যত দেশদ্রোহিতার সামিল, এটা মনে করেন। খুব ভালো কথা। কিসের? প্রধানমন্ত্রী নিজেই তার দেশ নন, প্রধানমন্ত্রীর দলটাও তো আর দেশ নয়। দেশটা হচ্ছে সামগ্রিক, দেশটা হচ্ছে সবাই মিলে দেশ, সেটা ওনারা ভুলে যাচ্ছে। বিজেপি মনে করছে তাদের দলটাই বোধহয় দেশ, তা তো নয়। আমাদের সরকারের আমরা নিন্দে করব কি সমালোচনা করব কি প্রশংসা করব, সমস্ত নাগরিকের অধিকার, ফান্ডামেন্টাল রাইট। দুটো ব্যাপার আছে। এক নম্বর হচ্ছে আজকের দিনে আমি কোথায় বসে সমালোচনা করছি সেটা কোনো ফ্যাক্টরই নয়। আমি আজকে এই যে এখানে আমি কোথায়, কলকাতায় বসে আছি না চেন্নাইয়ে বসে আছি নাকি ওয়াশিংটনে বসে আছি, ডাজ ইট ম্যাটার এট অল? সারা ঠিকই। পৃথিবীর লোক কিন্তু দেখতে ঠিক। পাবে, সারা পৃথিবীর লোক সব জায়গায় দেখতে পাবে। ঠিক। মোদি যদি আমাদের দেশে বিরোধীদের যাচ্ছে তাই বলেন, তা বিরোধী যদি টরন্টোরে গিয়ে বলেন, তাহলে কি অবস্থা হয়? অসুবিধা হয় না? হ্যাঁ এবার এই এবং টরন্টো বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ। না, ইংরেজিতে কথা আছে, হু ইজ দ্য ফার্স্ট অফেন্ডার। বিদেশে গিয়ে ঠিক। এই যে মন্তব্য করার যে ঐতিহ্যটা কে শুরু করলো? এ তো শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদী। হ্যাঁ, তার আগে কেউ করেননি। তিনি পর পর কি কি বলেছেন। তিনি সাংহাইয়ে গিয়ে বলেছিলেন 2016 সম্ভবত, তিনি বলেছিলেন ভারতের লোকেরা এখন ভাবে যে ভাগ্যিস আমরা এখন নতুন ভাবে জন্ম দিতে নিতে পাচ্ছি। হ্যাঁ। আমাদের আগে যাদের জন্ম হয়েছিল তারা কত কিরকম অবস্থায় ছিল, হ্যাঁ, এখন তারা ভেবে দেশ ছেড়ে আমাদের পালাতে পারলে বাঁচতো, ঠিক এই কথাটা বলেছিলেন। পালাতে পালাতে পারবে, পারলে হ্যাঁ, বাঁচতো, হ্যাঁ, তারা দেশ থেকে চলে যেতে পারলো। বাস্তব। হ্যাঁ। ইউপিএ সরকারের কয়লা বন্টন নিয়ে, কয়লা দুর্নীতি নিয়ে তিনি কি কম কথা বলেছেন বাইরে গিয়ে? সে তো বিদেশে মাটিতে বসেই করেছেন। কাজে এই যে আমি যেটা বারবার বলি, এই যে মিউচুয়াল টলারেন্স, মিউচুয়াল ফরবেয়ারেন্স, পারস্পরিক আহ, যাকে বলা হয় সৌহার্দ্য, পারস্পরিক সম্মানের জায়গাটা তিনি তো নষ্ট করেছেন প্রথম দিন থেকে। প্রথম তো আমরা প্রথম একটু দিন পরের থেকে তিনি বিষয় ঢুকি, পরের বিষয়টা ঢুকি, হুম, সেটা হচ্ছে যে হ্যাঁ, আহ, আহ, এই দুটো যে অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ, হুম, একটা হচ্ছে তাকে টেরোরিস্ট বলা, জঙ্গি বলা, আর একটা হচ্ছে তাকে হত্যা করে ফেলা, তাকে একদম খুন করে হুম, ফেলা। এটাতে মোদি হুম, চুপ করে আছেন, ঠিকই আছে, কিন্তু হুম, এটার যে প্রতিবাদ খাড়গে করেছেন, এবং প্রিয়াঙ্কা সম্প্রতি কিন্তু এটার একটা, প্রিয়াঙ্কা গান্ধী এটা একটা প্রতিবাদ করেছেন। আপনি হুম, একটা জিনিস আমাদের বলুন যে এটা এরকম কি করা যায়? একজন বিরোধী দলনেতাকে টেররিস্ট বলা কি যায়? এবং তাকে খুন করে ফেলবো, এরকম একজন যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি তিনি দলের, তিনি নির্বাচিত সদস্য, তিনি বলছেন তার বিরুদ্ধে কি কোনো এরকম ব্যবস্থা নেওয়ার কোনো প্রভিশন আছে আমাদের দেশে? এই সুপ্রিম কোর্ট নিজেই বলেছে যে আমাদের দেশে হেট স্পিচ যেভাবে বাড়ছে তা অবিলম্বে বন্ধ করা দরকার, এবং যে আইনটা হয়েছে যথেষ্ট কড়া আইন। যিনি এটা বলেছেন, যারা এটা বলেছেন, তাদের বিরুদ্ধে হেট স্পিচের মামলা হওয়া তো উচিত, অবশ্যই মামলা হয়েছে, হয়েছে একটা সম্ভবত, মামলা। হয়েছে। হ্যাঁ। এবং হ্যাঁ হয়েছে, কংগ্রেস থেকে একটা করেছে। এবার বক্তব্য হচ্ছে, প্রধানমন্ত্রী যদি চুপ করে থাকেন, যদি তিনি চুপ করে থাকেন, তার মানে তিনি এন্ডোর্স করছেন, এই ভিউটাকে তিনি এন্ডোর্স করছেন। তিনি মনে করছেন যা বলেছে ঠিকই আছে। কেন ঠিকই আছে বলছেন? কারণ আমি এইটাই বলছি, জঙ্গি, বারবার এই যে জঙ্গি বললেই আমাদের মাথায় দুটো জিনিস ঢোকে।
আমাদের মাথায় ঢুকিয়েছে বিজেপি বরাবর যে জঙ্গি বলতেই হচ্ছে হিন্দু মুসলিম বিভাজন এবং মুসলিম ইসলামের যারা ইসলামপন্থী জঙ্গি, এই জিনিসটা কিন্তু বারবার ঢোকানো হয়েছে। কিন্তু এটা যে যিনি বলছেন, এই বিট্টু যেটা বলছেন, খালিস্তানিদের জঙ্গি বলা তো বিজেপি বলেছে। তো সেই যে বিজেপি বলেছে, এটা এটা তো একটা সাংঘাতিক রকম, ওদের বিরুদ্ধেই সাংঘাতিক ভাবে একটা প্রত্যাঘাত হতে পারে, শিখদের তরফ থেকেই প্রত্যাঘাত হতে পারে। হয়েছে। রাহুল রাহুল গান্ধী বিদেশে গিয়ে দেখা করেছিলেন এমন একজনের সঙ্গে যার বিরুদ্ধে, আমি সব বলছি তার ডিটেলে, যার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, জঙ্গিয়ানার অভিযোগ আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তিনি এসেছিলেন একটা দলের সঙ্গে, টিমের সঙ্গে। টিমটাকে ঠিক করে কে? তার জন্য অনেক কিছু, এর অনেক প্যারাফার্নেলিয়া আছে। যারা ঠিক করেছে জানতেও পারে না কে কে টিমে থাকবেন, এটা রাহুলের পক্ষে জানা সম্ভব নয়। এবং থাকলেও কিছু এসে যায় না। কেন এসে যায় না আমি বলছি। আমি যদি প্রতিপক্ষের সঙ্গে, প্রতিপক্ষই বললাম, যদি আলোচনা করে এমন সমাধান সূত্র বের করতে পারি যে সমাধান সূত্রে দেশের ভালো হবে, দেশের মঙ্গল হবে, সেটা কি খারাপ না ভালো কেউ বলতে পারে? আজকের দিনে বিশেষ করে আজকের দিনে আমি শুধু মুখে ভেতরে গিয়ে মারবো বললে কি কাজ হয়? কোনো কাজ হবে? কোথাও হবে না। দুটো নিউক্লিয়ার পাওয়ার পরস্পরকে যদি হুমকি দেয়, কি লাভ আছে? তো দুজনেই তো মরবে। কাজে আজকের দিনে ওটা হয় না। আজকের দিনে অনেক বেশি টেবিলে বসে আলোচনা করে অনেক বেশি কি করে সুষ্ঠু সমাধান করা যায় সেটা করতে হবে। মোদির সমস্যা হচ্ছে এইটাই। এই যে বলছি, কেন বলছেন ওনার রাগ আছে? সোনিয়া গান্ধী বলেছিলেন মদ কা সওদাগর, মদ কা সওদাগর। কিসের ভিত্তিতে বলা হয়েছিল সেদিন? কি শুধু সোনিয়া গান্ধী বলেছিলেন? আমেরিকা তার ভিসা আটকে দিয়েছিল কেন? মোদিকে যেতে দেয়নি কেন দিনের পর দিন? কেন? এই কারণেই তো গুজরাটে যেভাবে যে দাঙ্গা হয়েছিল, সেটা তো সভ্যতার মানে একেবারে কি বলবো, কলঙ্ক বলতে যাবো যায়, ভারতের পক্ষে একটা কলঙ্কের দাগ। ওরা তার সঙ্গে শিখ দাঙ্গাকে ইকুয়েট করে। হ্যাঁ, শিখ দাঙ্গাটাও কিন্তু অত্যন্ত ভয়াবহ, মর্মান্তিক, সব বুঝছি, একদম তাই। একটা শুধু পার্থক্য আছে, খুব সামান্য পার্থক্য। একটা হচ্ছে রিটালিয়েশন, প্রধানমন্ত্রীকে মেরে দেওয়া হয়েছে তার রিটালিয়েশন, সেটাও ইকুয়ালি খারাপ। সেটাও মোটেই একেবারেই কোনো অর্থেই বলা যাবে না যে এটা সমর্থনযোগ্য। কিন্তু তার মানে তো এটা নয় যে অন্যটা আমি সমর্থন করতে পারি এবং সেই জিনিসটা আমি চালিয়েই যেতে পারি। এই যে জঙ্গির কথা যদি বলি, দেখো, কংগ্রেসের ঐতিহ্যের মধ্যে এটা ভালো মন্দ দূরের কথা, ন্যায় অন্যায় পরের কথা, যে কংগ্রেস অপারেশন ব্লু স্টার করেছে, খালিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে, সরিয়ে দিয়েছে, সেই কংগ্রেসের পাঞ্জাবে শিখ মুখ্যমন্ত্রী হয়েছেন, একবার নয় একাধিকবার। সেই কংগ্রেসের প্রধানমন্ত্রী হয়েছেন শিখ, দুবার। এখনো পর্যন্ত আমাদের বিজেপির কোন রাজ্যে কোন মুসলমান এমপি তো নেই, সাংসদই তো, মন্ত্রী তো দূরের কথা। আমি এই জঙ্গির প্রসঙ্গে কিন্তু এইগুলোই আসে মানুষের মনে, সাধারণ মানুষের মধ্যে এইটাই জাগিয়ে দেওয়া হয় যে এরা জঙ্গিদের সঙ্গে আছে, এইটা বলার কথা। এই প্রসঙ্গেই একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে এর ফায়দা কি বিজেপি পাবে? এই যে জঙ্গি বলা এবং তাকে খুন করে ফেলবো বলা, এর ফায়দা কি বিজেপি পাবে এই সামনে? একেবারেই পাবে বলে মনে হয় না, একেবারেই পাবে না। তার কারণ হচ্ছে ওই এইটাই বলতে চাইছি যে কেন পাবে, পাবে শুধু না নয়, একেবারেই পাবে না, বরং মানুষের মনে এটা ধারণা পুষ্ট হবে যে বিজেপির, ওই যে বারবার বলছি, বিজেপির হাতে এমন কোনো এজেন্ডা নেই। দেখো, সামনে তিনখানা তো নির্বাচন, হরিয়ানা আছে, তারপরে মহারাষ্ট্র আছে, আর একই সঙ্গে জম্মু কাশ্মীর তো হচ্ছে, জম্মু কাশ্মীর হচ্ছে, ঝাড়খণ্ড আসবে এরপরে, ঝাড়খণ্ড আছে। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, এবং আনএমপ্লয়মেন্টের বেকারিত্বর যে আমরা সমস্যা সাংঘাতিক ভাবে, হরিয়ানায় আরো বেশি প্রকাশিত হয়ে পড়েছে, সাংঘাতিক। সুইপারের চাকরি, মানে কার্যত গ্রুপ ডি চাকরির জন্য পোস্ট গ্রাজুয়েট হাজার হাজার ছেলে মেয়ের অ্যাপ্লিকেশন এসছে হরিয়ানায়। আর ভেঙে পড়া, কখনো ভিড়ে ইয়ে হয়ে যাওয়া, স্ট্যাম্পেডের মতো অবস্থা হয়, তো ছবি বারবারই আসছে হরিয়ানায়।
বারবার আসছে। হরিয়ানা এটা আছে, ভীষণ রকম আছে, ঝাড়খণ্ডেও এটা আছে, আমি জম্মু কাশ্মীরেও এটা আছে ভেতরে ভেতরে, নেই কিন্তু তা নয়, জম্মু কাশ্মীরেও এটা আছে এবং সেইভাবে প্রচারও হচ্ছে। কাজেই এই যে গ্রাউন্ড লেভেলের যে সমস্যাটা, গ্রাউন্ড লেভেলের যে সমস্যাগুলো, সেটা কিন্তু সমাধান করতে পারছেন না মোদী, একেবারেই পারছেন না, শুধু মুখের কথায়। তিনি ঘুরে বেড়াচ্ছেন, বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, বেশ খুব ভালো কথা, তো ঘুরতেই পারে, তাতে দেশের এমনি, আমি এটা জানতে চাইছি, আমার কাছে কোনো উত্তর নেই, আমাদের দেশের অর্থনৈতিক কি লাভটা হচ্ছে, কি আমরা সুবিধা পাচ্ছি দেশের ক্ষেত্রে, আমাদের দেশে আমাদের কি করে এই যে এই অন্য সমস্যাগুলো কি করে মিটবে, সেগুলোর কিন্তু কোনো দিশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, একেবারেই দেখতে পাচ্ছি না। ঠিকই। কাজে এই ফের রাহুলকে যদি বিঁধে দিতে পারি, তাহলে রাহুল কি হয়েছে, রাহুল যে যে প্রসঙ্গটু তুলছেন, এই অগ্নিপথের প্রসঙ্গ তুলছেন, তাই নিয়ে খানিকটা মেন্ট করতে হয়েছে বিজেপিকে, বিজেপিকে নিজস্ব অগ্নিপথ নীতি পাল্টাতে হয়েছে। অগ্নিবীর প্রকল্প। হ্যাঁ, অগ্নিবীর প্রকল্প পাল্টাতে হয়েছে, এই অগ্নিবীর প্রকল্প পাল্টাতে হয়েছে, এবং তারপরে আনএমপ্লয়মেন্ট নিয়ে বারবার জবাবদিহি করতে হচ্ছে, কিন্তু উত্তর নেই, প্রকৃত উত্তর নেই। রাহুল যেগুলো বলছেন সেটাকে কাউন্টার করতে গেলে এমন একটা জিনিস খুঁজে পেতে হতো যেটা ওরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যায়, এই প্রসঙ্গগুলো না গিয়ে, কাজেই একেবারে ব্যক্তিগত প্রসঙ্গে গিয়ে, এবং এমন একটা প্রসঙ্গ যেটার কোনো প্রমাণ তো নেই, কিছু প্রমাণ নেই, যদি গৌতম দা, থাকতো। এইখানে একটা প্রশ্ন আসে যে রাহুল গান্ধীর স্ট্র্যাটেজি এই এত আক্রমণের পরেও, মোদি যেমন ভিকটিম কার্ড খানেন, রাহুল তো ভিকটিম কার্ড খেলছেন না। রাহুল এটা কেন করছেন, চুপ করে আছেন কেন, এটাতে কি সুবিধে হচ্ছে তার? দেখো, রাহুলের একটা ব্যাপার আছে, এটা কিন্তু তোমাকে অনেকদিন আগে থেকে বলছি, রাহুলের মধ্যে একটা প্রচন্ড জেদ কাজ করে, জেদ এবং একগুঁয়ে, যাকে বলা হয় একগুঁয়েমি একটা কাজ করে, করে না তা নয়, করে। এটা প্রিয়াঙ্কার মধ্যে অতটা নেই, প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সরাসরি অনেক বেশি প্রতিবাদ করেছেন, টুইট করেছেন। এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যায় অনেক সময়, কিন্তু রাহুল কোনো আন্ডারস্ট্যান্ডিং এ যেতে চান না এই সমস্ত বিষয়ে, একেবারেই নয়, নিজের যে স্ট্যান্ড সেখানে স্থির থাকেন। তাকে কি বলতে হবে, যদি উত্তর দিতে হয়, ধরে রাহুল, আমরা কেউ রাহুল গান্ধী, আমাকে কি বলতে হবে, না আমি জঙ্গি নই, এটা কি বলা উচিত, এটা কি বলবো, তার চেয়ে বেটার হচ্ছে ওরা বলতে থাকুক, লোকে কি ভাবে না, আমি সেটা বলছি উনি লোকেই তো বুঝতে ভিকটিম পারে। কার্ড খেলতে পারতেন, রাহুল তো ভিকটিম কার্ড খেলতে পারতেন। মোদি যাও আমাকে দিনরাত গালাগালি করে, আমাকে ওরা অমুক করে তমুক করে, রাহুলও তো বলতে পারতেন এটা, রাহুল তো সেটা বলেনি। এটা এখানে একটা ফারাক আছে রাহুলের মধ্যে, একটা ডেমোক্রেটিক, আমি একটা চরিত্র আমি দেখতে পাই, একটা ডেমোক্রেটিক চরিত্র আছে, আর মোদির মধ্যে কিন্তু সেটা নেই, এই যে এটাই বলছিলাম বারবার। এখন আবার বলছি, রাহুল গান্ধী পাওয়ারে এলে কি করবেন, দ্যাট উই ডু নট নো, আমরা কেউ জানি না, পাওয়ারে আসবেন তারপরে কিভাবে চলবেন, তখন সেটা হচ্ছে পরের প্রসঙ্গ। কিন্তু এখনো পর্যন্ত রাহুলকে যেটা দেখেছি, যে রাহুল মাথা গলাতে চাইছেন না বিভিন্ন রাজ্যের রাজনীতিতে সরাসরি, তার মানে কি তার কথা অনুযায়ী কাজ হচ্ছে না, হচ্ছে, কিন্তু সরাসরি মাথা গলান না, এবং তিনি যেটা করেন বলে ভাবেন, অবস্থান নেন, সেই অবস্থানে তিনি একেবারে শেষ, মানে কি বলবো, সম্ভবত শেষ নিঃশ্বাস পর্যন্ত বোধহয় তিনি সেখানে অবস্থানে দৃঢ় থাকতে চান, অন্তত সেটা দেখেছি, এবং এটা তার চরিত্রের মধ্যে আছে, এটা আমরা জানি। কেন বলছি চরিত্রের মধ্যে আছে, কারণ রাহুল গান্ধী যখন, সোনিয়া গান্ধী যখন রাহুলকে প্রেসিডেন্ট করা হলো, তখন দলের মধ্যেই একটা প্রতিবাদ উঠেছিল বিভিন্ন সিনিয়রদের মধ্যে, একটাই তার কারণ ছিল যে রাহুলকে সরানো যায় না, নিজের অবস্থান থেকে সরানো যায় না। তো রাহুল নিজের অবস্থানে এতখানি দৃঢ়, এতখানি প্রত্যয়িত তার অবস্থান, যে তিনি জানেন যে তিনি যেটা বলেছেন সেটাই বলবেন, এর পরেও তিনি সেটা বলবেন, এবং এখানে তাকে সরানো যাবে না। আর ভিকটিম কার্ড খেলা মানে নিজেকে তার দুর্বল প্রমাণ করা, তিনি কিছুতেই নিজেকে দুর্বল বলে ভাবতে রাজি নন, এইটা খুব খুব ইম্পর্টেন্ট কথা। লোকের সামনে যদি আমি নেতা হই, আমি যদি নিজেকে দুর্বল বলি বারবার দেখাই, তাহলে সেটা ভালো দেখায় না খুব একটা, নেতাদের ক্ষেত্রে বা নেত্রীদের ক্ষেত্রে। এবং এটা বোধহয় গান্ধী পরিবারের মধ্যে আছে। আমি একটা ঘটনা বলে, আজকে অনেকক্ষণ হয়ে গেছে তোমার, না, এখনো বোধহয়, হয়নি শেষ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, হ্যাঁ আপনি বলুন, এখনো সময় আছে। একটা কথা বলে হ্যাঁ, শেষ করে দিই, যে এই গান্ধী পরিবারের মধ্যে এটা আছে,
ওই জওয়াহরলাল নেহরু যখন ছিলেন, জওয়াহরলাল নেহরুর সবাই যখন জেলখানায়, তখন ফৌরি এসেছিলেন, ওই বিকে নেহরুর স্ত্রী, উনি তো বিদেশি মহিলা। তিনি শুনেছেন যে শ্বশুরবাড়ির লোকেরা সব জেলে আছে। তো শুনে ওনার মনটা খুব খারাপ হয়েছিল, এই কিরকম লোক রে বাবা, জেলে জেলে আছে কেন। কিন্তু জেলে গিয়ে, জেলের সামনে গিয়ে যখন দেখেন যারা আছেন, নেহরু থেকে নেহরু সবাই পরিবারের, তাদের চেহারা, তাদের কথাবার্তা, তাদের দেখে উনি ভাবতে পারেননি যে এদের জেলে কেন বন্দি করে রেখেছেন। এবং তখন তিনি কেঁদে ফেলেছিলেন, চোখ আড়াল করে কেঁদে ফেলেছিলেন। তো পরের বার যখন বিকে নেহরু দেখা করতে গেলেন জওয়াহরলালের সঙ্গে, তখন জওয়াহরলাল জেলখানায় একটা ছোট চিরকুট দিয়েছিলেন, দিয়ে বলেছেন তোমার স্ত্রীকে দিও, ফৌরিকে এতে দিও। তো উনি বেকে নেহরু এসে ফৌরিকে দিয়েছিলেন। ফৌরি খুলে দেখেছিলেন, তাতে লেখা ছিল, নেহরুজ ডোন্ট ক্রাই, কাঁদে না, নেহরু সেটা কলকাতা রাহুলের কাঁদে মধ্যে, না। আপনি বলছেন সেটা রাহুলের মধ্যে হ্যাঁ আছে। এটা, হ্যাঁ তারা ভিকটিম এইটা কার্ড এইটা খেলে আমার, না কখনো। হ্যাঁ এইটাই আমার মনে, এইটা আমার মনে হচ্ছে, এইটাই ভিকটিম কার্ড আমি খেলবো না। হ্যাঁ আমাকে তুমি মেরে ফেলতে পারো, যা খুশি করতে পারো, কিন্তু আমি আমি আই এম নট এ ভিকটিম। একটা জিনিস এইটা আমার মত। আমি শেষ আপনাকে প্রশ্ন করব যে এই যে একটা বিজেপির পক্ষ থেকে তাকে টেরোরিস্ট বলা, তারপরে খুন করে দেওয়ার হুমকি, এটা তো কোনোদিন আগে কেউ দেখেনি, এটা নতুন একটা হুম ইয়ে। এটা থেকে রাহুলের নিরাপত্তার ব্যাপারে কোনো রকম সমস্যা হতে পারে? কারণ রাহুল যেভাবে লোকের সামনে চলে যায়, কখনো তিনি চর্মকারের কাছে চলে যাচ্ছেন, কখনো এই আমাদের যে সমস্ত যারা হোম ডেলিভারি দেন তাদের কাছে চলে যাচ্ছেন, হ্যাঁ, এরকম সাধারণ মানুষের কাছে বারবার চলে, মণিপুরে চলে যাচ্ছেন। এতে তো রাহুলের নিরাপত্তার একটা বড় সমস্যা হতে পারে কি? তোমাকে একটা কথা বলি, বললে খুব একটা বড় কথা হয়ে যাবে। ইন্দিরা গান্ধী কি এটা গুরুত্ব দিতেন? না দেননি রাজীব বলেই তো কি তিনি শিখ শিখ ইয়েকে সরাতে চাননি। রাজীব গান্ধী কি দিয়েছিল? দেননি। এরা কেউই দেয় না, আমার মনে হয় না দেবে। সোনিয়াও আমার দেয়, আমি মনে দেখেছি হয় সোনিয়াকে, আমি বিভিন্ন প্রোগ্রামে দেখেছি, তিনি ওসব মানেন না, লোকের সঙ্গে লোকের কাছে চলে যান একদম। এবারে আমি জানি না এটা, এটা কি 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 ধরনের কারেজ। এতে গান্ধীও তো দেননি। নাথুরাম গোডসে তো তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যখন গেলেন তখন উনি বললেন, "ও ডাকো, আমি কথা বলবো।" কিন্তু বললেন যে ওরা, আইবি তো রিপোর্ট দিয়েছিল যে এরা কিন্তু আপনাকে মেরে ফেলতে পারে, একটা কিছু লোক এরকম আছে। তো কি তাতে কি উনি খুব হ্যাঁ, এই 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 প্রসঙ্গে শঙ্কিত একটা হয়ে? এরকম কথাই এসছে ঠিক যে যখন মহাত্মা গান্ধীকে যখন হত্যাকাণ্ড হয়, তার আগে হুম, মহাত্মা গান্ধীকে ঠিক এভাবেই নানা রকম হ্যাঁ, মানে তাকে অপবাদ দেওয়া, অপবাদ দিয়ে তাকে নানা রকম ভাবে তাকে তার জনসমক্ষে হেয় করার কিন্তু লাগাতার চেষ্টা করে যাওয়া হয়েছে এই আরএসএস এর পক্ষ থেকে। প্রচুর প্রচুর, অজস্রবার অজস্রবার, এমনকি কংগ্রেসের মধ্যেও অনেকে ছিল। কিন্তু তাতে উনি ওই যে নিজের অবস্থান থেকে নড়বেন না। এখন দেখো, এইগুলো হচ্ছে আদর্শের প্রশ্ন। কেউ আদর্শটাকে মানতে পারে, কেউ নাও মানতে পারে, কারোর মনের মধ্যে প্রথিত হয়ে যেতে পারে, কারোর মনের মধ্যে নাও হতে পারে। আর রাহুল এখন যেভাবে হাঁটছেন আমরা তাই দেখতে পাচ্ছি। আবার তো বলছি, পাওয়ারে এলে তিনি কি করবেন উই ডু নট নো। তখন যদি অন্যরকম করেন তখন সেটা আমরা বলবো, যে এটা তখন অবশ্যই বলবো। কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, যে এই কয়েকটা জিনিস তার মধ্যে খুব মানে ভালো রকম ভাবে দেখা যাচ্ছে। এক নম্বর হচ্ছে তিনি, তার সাহস যেটা আছে, তিনি সেখানে কোনো রকমের নড়চড় করতে দেন না। সাহস, যেমন সাহস তুমি যেটা বলছো, যেখানে যাবার একলাই যাবার, তিনি চলে যাবেন, তাকে আটকানো যাবে না, খুব মুশকিল তাকে আটকানো। এবং তিনি যে নিজের অবস্থানে থাকেন, সেই অবস্থান থেকেও তাকে নড়ার খুব মুশকিল। আর তিন নম্বর হচ্ছে, তাকে টেররিস্ট বলা হোক, কি তাকে যদি আরো কিছু গালিগালাজ দেওয়া হোক, তাহলে তার অবস্থানটা দৃঢ় হচ্ছে। বিজেপি প্রমাণ করছে যে রাহুলই হচ্ছেন প্রধান, প্রবল এবং একমাত্র প্রতিপক্ষ। এইটি বিজেপি প্রমাণ করে দিচ্ছে। চমৎকার। আপনারা গৌতমদার বিশ্লেষণ শুনলেন। আপনারা তার সঙ্গে একমত হন বা দ্বিমত হন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। গৌতমদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে হুম, একটা অনুরোধ, যদি আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে, আমার চ্যানেল এবং গৌতমদার চ্যানেল, আমি দুজনের চ্যানেলের কথাই বললাম, গৌতমদার চ্যানেলের নাম গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এবং আমার এই চ্যানেল যেটা আপনারা দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। গৌতম দা, আপনাকে ধন্যবাদ। সবাইকে অনেক নমস্কার।